আসলে কি ইন্টেরিমের 18 মাস জামাত বা এনসিপি বিএনপির এই প্রতিমন্ত্রী মহোদয় যেটি পার্লামেন্টে বললেন, তারা আসলে সরকারের মতো এক ধরনের সুযোগ সুবিধা পেতেন, আরাম আয়েশ করতেন, সেটি তারা পাচ্ছেন না। তিনি উদাহরণ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো কোনো নেতাকে কোট করেছেন যে আমরা যখন ইচ্ছা সচিবালয়ে ঢুকে যেতাম, যখন ইচ্ছা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে পারতাম, সচিবদের সাথে দেখা করতে পারতাম। ফলে সেই আরাম করতে পারছে না বলেই কি আসলে জামাত বা বিরোধী দল জোট অস্থির হচ্ছে? বিএনপির এই দাবিকে আপনি কিভাবে দেখেন? আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ এবং আমার সহালোচক দুজনকে অনেক শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে যে দেখেন, পার্লামেন্টারি স্টেটমেন্টটা তো একটা পলিটিক্যাল স্টেটমেন্ট, সেটা একটা ব্যাপার। এখন আমাকে যদি দেখতে বলেন, এই স্টেটমেন্টকে আমি কিন্তু পুরোপুরি অগ্রাহ্য করতেও পারবো না, আবার এটা যে একদম 100% একটা সঠিক স্টেটমেন্ট এরকমও কিন্তু ব্যাপারটা না। যেমন মঞ্জু ভাই যেরকমভাবে বলছিলেন যে বেনিফিশিয়ারি আসলে ওই অর্থে ডেফিনেটলি প্রচুর মানুষ তো অনেক অনেক মামলার মধ্যে ছিলেন, অনেক মামলা দেখা গেছে যে বেকসুর খালাস পেয়ে যাচ্ছেন। এবং ওই সময়টাতেও কিন্তু আমার যদি মনে পড়ে ঠিক এরকমই টকশোতে আমি বারবার বলছিলাম যে যে প্রক্রিয়াতে এই যে মামলা খালাস করে দিলেন আপনি, দেখা গেল এবং এসে আবার আপনি দেখা যাচ্ছে এমপিও হয়ে গেছেন, দাঁড়িয়ে গেছেন, ইত্যাদি ইত্যাদি। এই পুরো প্রক্রিয়াটার কোনো স্বচ্ছতা কিন্তু তৈরি হয়নি। মানে আপনি যদি একটা মিথ্যা মামলাও হয়, সেই মামলারও কিন্তু সেটা কিন্তু কোনো একটি দল না, সকলে সকলে মানে সকলে, সেখানে যদি এখানে মঞ্জু ভাই থাকুক আর বিএনপির কেউ থাকুক আর জামাতের কেউ থাকুক, কিন্তু সেটা হয় নাই। এই সকল কোনো প্রক্রিয়া মেনটেন হয়নি। তার মানে আপনি তো এখানে একটা এই যে প্রশ্ন তোলার সুযোগ তৈরি করে রেখে দিয়েছেন গেল। আচ্ছা, এবং বিএনপির যে নির্বাচিত প্রতিনিধি তিনি কিন্তু প্রতিমন্ত্রী মহোদয় কিন্তু ইন্ডিকেট করেছিলেন বৈষম্য বিরোধী। দেখেন, এখানে আরেকটা বিষয় কথাটাও আমি না বলে পারছি না, কারণ আপনি দেখবেন যে প্রচুর এভিডেন্স এরকম আছে। সেটা আপনার ওই যে দেখা যাচ্ছে যে কোনো কোনো দল আপনার কখনো যমুনার 144 ধারা ভাঙতে পারতো না, কিন্তু কোনো কোনো দল পেরেছে। প্রধান উপদেষ্টা যিনি ছিলেন তার মন খারাপ হলে খুব সুনির্দিষ্ট মানুষরা সেটা জানতে পারতেন যে তার মন খারাপ, ইত্যাদি ইত্যাদি। যেমন মনে করেন যে খারাপ না বলে বলেন যে আজ মন ভালো নেই। আচ্ছা, যাই হোক, মানে মন খারাপ হলে যে মানে আমি আমার মন খারাপ হলে যে আমি কোনো দলের একজন মানে প্রধান জানতে পারে, এটা তো আমাদের কাছে খুব আনইউজুয়াল একটা ব্যাপার না, মানে ভীষণ রকম উদ্ভট এবং অদ্ভুত। তো সেই রকম পরিস্থিতি তো আমরা দেখেছি। এটা ক্লিয়ারলি ইন্ডিকেট করে, যেমন আমার এখনো মনে আছে আসিয়া নামের মেয়েটা মারা গেল, এবং ওই মেয়েটা যখন মারা গেল কি হেতু কারণে ওই সময় ছাত্র উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ হেলিকপ্টারে উঠে পড়লেন। আমি আসলে আজও জানি না যে এটা, এবং মজার ব্যাপার ওই ওই সিনারিওটা আমার চোখে এখনো ভাসে। খুব দুঃখজনক যে খুব পায়ের কাছে, মানে দেখতে খুব অড, মানে একটা ছোট বাচ্চা যেখানে বসে আছে বা তার আত্মীয়রা যেভাবে বসে আছে আর আমাদের তৎকালীন ছাত্র নেতারা যেভাবে বসে ছিলেন। আমরা এটাও শুনেছি যে কোনো কোনো ছাত্র নেতা ওই সময় এত বহর করলেন যে তারা এত বাপদাদার জমিদারি আছে তাদের, যা কিন্তু আমাদের জানা ছিল না। আমরা এটাও দেখেছি যে গাড়ির ড্রাইভিং, মানে গাড়ি দেখা যাচ্ছে তারা মানে পেয়ে যাচ্ছে। সেরাটনের ইফতারের কথা তো ভাই আমি জীবনে করি নাই, সেরাটনের ইফতার, এবং আমার মনে হয় ইফতার বাসার মধ্যেই করার জিনিস। যাই হোক, তো সেরাটনের ইফতার পার্টিও তো আমরা দেখেছি, নানা কিছু আমরা দেখেছি। তো সেই জায়গা থেকে উনার এই কথাটা যে একেবারে আমি ফেলে দিব, সেটাও কিন্তু আমি ফেলতে পারছি না। কিন্তু এটা খুব সত্য যে জুলাইয়ের স্পিরিট কম আর বিভিন্ন পক্ষের মনোরঞ্জন বেশি হয়েছে বলেই বাংলাদেশের মানুষের কাছে যে একটা অভূতপূর্ব সুযোগ এসেছিল, সেই সুযোগ কিন্তু বাংলাদেশ হাতছাড়া কাজে লাগাতে পারেনি। জি।